আচ্ছা, তাহলে আজকে আমাদের লেকচার নাম্বার 11। আজকে আমাদের লেকচার নাম্বার 11 শুরু হচ্ছে। তো আমরা সমায়ন প্রভাব দিয়ে শুরু করব। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দ্রাব্যতার ম্যাথগুলো দেখছি, আর তার আগের ক্লাসে হচ্ছে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এগুলো নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে। তো যারা রেকর্ডেড দেখতেছো, আগের ক্লাসগুলো না করলে এটাতে তেমন সমস্যা হবে না, তবে আগেরগুলো করতে হবে কারণ ওগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সমায়ন প্রভাব আগে হচ্ছে আমরা এটা ভাঙবো, মানে নামটা ভাঙবো যে এই নামের মধ্যে আসলে কি লুকায় আছে। সম আয়ন, সম মানে আমরা বুঝি, সম মানে বোঝাচ্ছে হচ্ছে সেম, আর আয়ন কি জিনিস বোঝাই যাচ্ছে। তাহলে আমরা আগে মানে জিনিসটা হচ্ছে ইমাজিন করি যে ব্যাপারটা কি রকম। একটা পাত্র, পাত্রের ভিতর ধরলাম আমি এ বি। এ বি একটা যৌগ আছে, অলরেডি আছে, এ বি একটা যৌগ আছে। এখন আমি বাইরে থেকে অ্যাড করলাম, ধরো যে সিবি, নতুন একটা যৌগ অ্যাড করলাম। তাহলে ধরো অ্যাড করার আগে, অ্যাড করার আগে আমার যেই জিনিসটা ছিল, এবিটা ছিল, এবিটা তো যখনই তোমার দ্রাবকের মধ্যে ঢুকে পড়তেছে তখনই কিন্তু সেটা বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেটার বিয়োজন করব। তাহলে এবিটা যদি এখন বিয়োজন করতে চাই, তাহলে ধরো এ প্লাস আর বি মাইনাস, এভাবে করেই হচ্ছে। আমরা কোনো মৌল নিচ্ছি না, কারণ আগে আমরা বুঝি, তারপরে যখন প্র্যাকটিসে যাব তখন হচ্ছে আসল আসল মৌল নিয়ে বা যৌগ নিয়ে কাজ করব। অ্যাড করার আগে আমার এটা ছিল, কিন্তু এখন একটা জিনিস চিন্তা করো, যখনই আমি অ্যাড করে ফেললাম অর্থাৎ অ্যাড করার পরে, তখন কিন্তু আমার এই পাত্রের ভিতর শুধু একটা জিনিস নাই, পাত্রের ভিতর আছে দুইটা জিনিস। একটা হচ্ছে এবি, আরেকটা হচ্ছে সিবি। হ্যাঁ, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে সিবি। তার মানে আমার এবিটা যেরকম ছিল সেরকমই থাকবে, তবে এক্সট্রা যে জিনিসটা আসবে, আমি একটা অন্য কালার দিয়ে নিচ্ছি যাতে বুঝতে। এটা ধরো যে আমার সবুজ কালারেরটা হচ্ছে সিবি, সবুজ কালারটা হচ্ছে সিবি। তাহলে আমার আরেকটা জিনিস ঢুকলো, সেটা হচ্ছে সিবি। সিবিটাও কিন্তু আমার বিয়োজিত অবস্থাতেই থাকবে, সিবিটাও আমাদের বিয়োজিত অবস্থাতেই থাকবে। এখন একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করো, আমার এখানে এবিও আছে, সিবিও আছে। তাহলে কি বললাম, যে আমার এবিটা থাকবে হচ্ছে এ প্লাস আর বি মাইনাস অবস্থায়, অর্থাৎ এটা কিন্তু পুরো পাত্রে ছড়ায় থাকবে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু এটা থাকবে না। তাহলে আমরা ধরো একটু ছড়ায় ফেলি জিনিসগুলা, ধরো এই এই কর্নারে আছে একটা এ প্লাস, এই কর্নারে আছে একটা বি প্লাস। এখন যখনই সিবি ঢুকে পড়লো, তখন কি সি প্লাস, বি প্লাস, সরি বি মাইনাস, লালটা হচ্ছে আমার এবি আর সবুজটা হচ্ছে আমার সিবি। আচ্ছা, তাহলে সি প্লাস বি মাইনাস, ধরো এখানেও আছে সি প্লাস বি মাইনাস, এরকম করে ছড়ায় আছে। এই যে দেখো তো, পাত্রের মধ্যে এখন দুইটা সেম আয়ন ঢুকে পড়ছে না। আমি এখানে সবুজ কালি লাল কালি দিয়ে বুঝাইছি দেখে মনে হচ্ছে যে না, আমি তো এখানে পার্থক্য করতে পারতেছি, কিন্তু যখন এটা তোমার আসল পাত্রে প্র্যাকটিক্যাল লাইফে ল্যাবে হোক যেখানেই হোক ইউজ করবা, তখন কি তুমি এটার পার্থক্য করতে পারবা যে কোনটা আমার সিবি এর বি আর কোনটা এবি এর বি? সেটা তো কখনোই সম্ভব না। তো এই যে যখন সম্ভব না, এই সম্ভব না হওয়ার জন্য যে আমার একটা নির্দিষ্ট আয়নের দ্রাব্যতার একটু উপর নিচ হয়ে গেল, একটু ইমব্যালেন্স হয়ে গেল, আগে যেরকম ছিল তার থেকে একটু চেঞ্জ আসলো, এই চেঞ্জটাই হচ্ছে সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। এটা কিন্তু আমার দ্রাব্যতার উপর খুব বেশি ইফেক্ট ফেলে থাকে। কারণ তুমি চিন্তা করো, যখনই তোমার অ্যাড করার আগের অবস্থা ছিল, অ্যাড করার আগে আমার আয়নিক গুণফলটা কি হইতো? আচ্ছা, আমি লাল দিয়ে যেহেতু লিখতেছি, লাল দিয়েই লিখি। অ্যাড করার আগে আমার কেআইপি কেআইপিটা কি হইতো? এ প্লাস আর বি মাইনাস, এটা ছিল আমার অ্যাড করার আগের অবস্থা। কিন্তু যখনই আমি অ্যাড করে ফেললাম, তখন দেখো তো, আমি যদি এই এ বি এর, মানে অ্যাড করার পরের এ বি এর কেআইপি বের করতে চাই, তখন আমার এ প্লাস তো যেটুকু ছিল সেটুকুই থাকলো, কিন্তু বি আগের থেকে বাড়লো নাকি কমলো? অবশ্যই বাড়লো। আগে ছিল ধরো যে 5টা বি, অ্যাড করলাম 6টা সিবি, তার মানে 6টা বি ঢুকলো, তাহলে টোটাল আমার 11টা হইলো না? তাহলে এইখানে হচ্ছে আমার এই যে সিবি এর বি সাথে এ বি এর বি, দুইটার ঘনমাত্রা বা দ্রাব্যতা যেটাই বলো, এটা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে দেখছো কতটা পার্থক্য হইলো? এইটাই হচ্ছে সম আয়ন প্রভাব। বুঝতে পারছো? বুঝতে পারলে চ্যাট বক্সে লিখো দেখি, আর কোনো সমস্যা থাকলে আনমিউট করে বলতে পারো। জি বুঝছি। ওকে,
তাহলে এখন হচ্ছে আমরা কিছু একটা সলভ করি। আমরা তো সলভ না করলে বুঝবো না যে ভাইয়া কি ওগি ভুগি চুগি বুঝাইলো। এটা তো আমাদের লাইফে কাজে লাগতে হবে। আচ্ছা, তাহলে প্রশ্নটা মন দিয়ে পড়ো। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দিয়ে দিছে। এই সিলভার ক্লোরাইডের দ্রবণে আবার কি করছি আমি? সোডিয়াম ক্লোরাইড যোগ করছি। তাহলে প্রথমে আসি ক নাম্বারে। ক নাম্বারে কিন্তু আমার কোনো ভেজাল নাই। ক নাম্বারটা খুবই শান্তশিষ্ট সরল একটা ম্যাথ। এইখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। তার মানে এইখানে কিন্তু আমরা সোডিয়াম ক্লোরাইড এখনো যোগ করি নাই। সোডিয়াম ক্লোরাইড এখনো যোগ করি নাই। তাহলে তোমরা যারা দ্রাব্যতার ক্লাসগুলো করছো, তা আমরা দ্রাব্যতা নির্ণয়টা কিভাবে করতাম? দুইটা স্টেপে করতাম না? স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল আমরা বিয়োজন করব। অর্থাৎ এই যে সিলভার ক্লোরাইড সাহেবটাকে আমরা ভাঙবো। তাহলে সিলভারের সাথে প্লাস আর ক্লোরিনের সাথে মাইনাস ভাঙলাম। দ্রাব্যতাটা আমরা ধরে নিব। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয়, সিলভার আয়নেরও হবে এস, ক্লোরাইড আয়নেরও হবে এস। এরপরে স্টেপ 2 কি ছিল? স্টেপ 2 সূত্র বসায় কাজ শেষ। তাহলে আমার কেএসপির সূত্রটা হচ্ছে সিলভার আয়নের সাথে ক্লোরিন আয়ন গুণ করলাম। তাহলে এইটা হবে এস, এইটাও হবে এস। এখন দেখো দেখি, আমি এস তো জানি না, কিন্তু কেএসপি জানি। তাহলে কেএসপিটা এখানে আমরা বসাই দিতে পারি না? 1.7 ইন্টু 10 ইনভার্স 10 বসাই দিলাম। তাহলে বসাই দিলে আমার এস স্কোয়ার থাকতেছে এইটা। তো ফাইনালি যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন দাও, ক্যালকুলেশন করি। আর তোমাদের কারো হয়ে গেলে চ্যাট বক্সে লিখে দাও ক্যালকুলেশন। হ্যাঁ, কেউ ক্যালকুলেশন করছো? আচ্ছা, তো ফাইনালি আমার উত্তরটা হচ্ছে 1.3 ইন্টু 10 ইনভার্স 5 মোল পার লিটার। বলো কার কার সাথে মিলছে? আর কেউ সবাই বুঝতে পারছো কিনা চ্যাট বক্সে লিখো। বুঝলে বুঝছি বা ওয়াই ইয়েস যেটা ইচ্ছে সেটা লিখো। আর সমস্যা থাকলে আনমিউট করে বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ লিখছো, হ্যাঁ তোমারটা মিলছে। ওকে, তাহলে এখন আসো হচ্ছে আমরা এই যে দ্রাব্যতা যে হ্রাস পাইলো, এই হ্রাস কেন পাইলো ম্যাথটা সলভ করার পর আমি বুঝাই দিচ্ছি যে হ্রাস কেন পাইলো। প্রথমত আমাকে কি করতে হবে? প্রথমত যেহেতু দ্রাব্যতা নির্ণয় করতে বলছে মানে মিশ্র দ্রবণে, অর্থাৎ আমি এই যে সোডিয়াম ক্লোরাইডটা অ্যাড করছি। তাহলে এখন আগে আমরা ভাঙি যে জিনিসটা কি। তো আমি লাল কালি দিয়ে ধরো সিলভার ক্লোরাইডটা দেখাচ্ছি, তারপরেরটা ওইটা দিয়ে দেখাচ্ছি। তো সিলভার ক্লোরাইডকে ভাঙলে আমি পাবো সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। এটা কিন্তু আমার নতুন দ্রাব্যতা। আচ্ছা, আগে সোডিয়ামেরটাই করি, তাহলে ক্লোরিনেরটা লিখতে সুবিধা হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড, এটাও তো পানিতে মিশে কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে যাবে না? অর্থাৎ সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করো, এইখানে আমার প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে কি আমার ঘনমাত্রাটা দেয়া আছে না? 1 লিটার দ্রবণে 0.1 মোল থাকা মানেই হচ্ছে আমার ঘনমাত্রাটা সমান 0.1 মোল পার লিটার। এটাকে আমরা কি লিখতে পারি? 0.1 মোলারও লিখতে পারি। তার মানে এইটা 0.1, এটাও 0.1, এটাও 0.1। এখন চিন্তা করো, যখন মিশ্রণ হইল, মিশ্র দ্রবণ হইল, তখন এইটা তো ধরো আমার আগের সিলভার ক্লোরাইডের তো এস থাকলোই, এর সাথে কত অ্যাড হবে? এই যে 0.1 এটা অ্যাড হয়ে যাবে না? এই যে দেখো, আমাদের ক্লোরাইড আয়নের নতুন ঘনমাত্রা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের স্টেপ 2, অর্থাৎ কেএসপি কিন্তু সবসময় ফিক্স থাকবে। একটা দ্রবণের ভিতর একটা যে কোনো দ্রবের কেএসপি সারা জীবন ফিক্সড। দুনিয়া উল্টে গেলেও ফিক্সডই থাকবে। তার মানে আমার এই যে দুইটা আয়নের এখন গুণফল লিখবো, দুইটা আয়নের গুণফল লিখলাম। কেএসপি তো যা আছে তাই, 1.7 ইন্টু 10 ইনভার্স 10, সিলভারেরটা কত? এস ইন্টু এস প্লাস 0.1।
তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এইখানে একটা খুব ভালো জিনিস খেয়াল রাখতে হবে। আমি এইটুকু অংশকে সিম্পলিফাই করে দিচ্ছি। এস স্কয়ার প্লাস 0.1 এস, এস এর মানগুলা কিরকম হচ্ছে দেখো তো। এই যে 10 ইনভার্স 5, 10 ইনভার্স 6 এরকম হচ্ছে না? আগেরটাতে 10 ইনভার্স 5, পরেরটাতে তো আরো কমবে। তাহলে ধরো যে 10 ইনভার্স 6, 7, 8 এরকম হওয়ার কথা, বা 10 ইনভার্স 9 হওয়ার কথা। এখন এই জিনিসটাকে সাপোজ 10 ইনভার্স 8 হইছে, এই জিনিসটাকে যদি আমি স্কয়ার করি তাহলে সেটা কি হবে? 10 ইনভার্স 16 হয়ে যাবে না? এই জিনিসটা একদম প্রায় জিরোর কাছাকাছি না? আমার দশমিকের পর 16টা শূন্য পর 1। এই জন্য কিন্তু যেহেতু আমার এসটা খুবই ছোট, এসটা হচ্ছে 1 এর থেকে খুবই ছোট, এই জন্য কিন্তু আমি এস স্কয়ারকে নেগলেক্ট করতে পারি, এস স্কয়ারের ভ্যালুটাকে 0 ধরতে পারি। এই জন্য এস স্কয়ারের ভ্যালুটাকে আমি 0 ধরতে পারি। তাহলে ফাইনালি আমার কি থাকতেছে? 0.1 এস ইকুয়াল 1.7 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে এইখান থেকে আমি এস কত পাচ্ছি? এইখান থেকে আমি এস পাচ্ছি হচ্ছে 1.7 ইন্টু 10 ইনভার্স 9 মোলার। বলো দেখি বুঝছো কিনা সবাই? বোঝা গেছে? জি, ওকে, ওকে, ঠিক আছে। এবার আসো যে দ্রাব্যতাটা হ্রাস পাইলো কেন? তো প্রথমত তোমাকে কি বললাম? দুনিয়া উল্টে গেলেও কেএসপি ফিক্সড, দুনিয়া উল্টে গেলেও কেএসপি ফিক্সড। তাহলে চেঞ্জ কি হচ্ছে আমার? কে আইপি চেঞ্জ হচ্ছে। এখন সবাই উত্তর দিবা, সবাই উত্তর দিবা যে কেএসপির থেকে কেআইপি বড় হইলে কি হয়, কেএসপি থেকে কেআইপি ছোট হইলে কি হয়, আর সমান হইলে কি হয়। চ্যাট বক্সে লিখো দেখি, 1 2 3 লিখে লিখো যে 1 কি, 2 কি, 3 কি। এটা লিখতে হবে না আর কি, চ্যাট বক্সে লিখো। ওয়ান অসম্পৃক্ত, হ্যাঁ, তারপর হ্যাঁ, ফারহান ঠিক বলছো, 2 সম্পৃক্ত, আর 3 হচ্ছে অতিপৃক্ত। ভেরি গুড, অতিপৃক্ত। বাকিরাও বুঝছো তো না এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু আগের ক্লাসে হয়ে গেছে অলরেডি। কে আইপির ভ্যালুটা, হ্যাঁ শুভ ঠিক বলছো, ওকে। কে আইপির যে ভ্যালুটা, কে আইপির ভ্যালুটা আমার উঠানামা করতেছে। তাহলে যখন সম আয়ন প্রভাব হইলো, তাহলে চিন্তা করো একটা অ্যাড করার আগে, অ্যাড করার আগে, অ্যাড করার আগে আমার কেআইপি ধরো এরকম একটা হচ্ছে না, এস ইন্টু এস। কিন্তু অ্যাড করার পরে কি হয়ে যাচ্ছে দেখো তো, অ্যাড করার পরে কেআইপিটা এস ইন্টু এস প্লাস সামথিং হয়ে যাচ্ছে না? তাহলে বলো তো এই কেআইপি 1 নাম্বার কেসটা বড় হবে নাকি 2 নাম্বার কেসটা বড় হবে? কোনটা বড় হবে? বড় কেআইপি বড় কোনটা হবে? এখানে তো কিছু একটা গুণ হয়ে, সরি যোগ হয়ে গুণ হচ্ছে, তাহলে 2 নাম্বারটা বড় হওয়ার কথা না? তার মানে ভালো করে খেয়াল করো, কে এসপিটা কে আইপির থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে অ্যাড করার পরে, কে আইপিটা বড় হয়ে যাচ্ছে। তাহলে কে আইপি বড় হইলে আমার কি হয়? অধক্ষেপ পড়ে। আর অধক্ষেপ পড়া মানেই কি? অধক্ষেপ পড়া মানেই হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাওয়া। অধক্ষেপ পড়া মানেই হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাওয়া। যদি দ্রাব্যতা বেশি থাকতো তাহলে তো পুরোটা গুলে যাইতো, মিক্স হয়ে যাইতো, কিন্তু দ্রাব্যতা কমছে দেখেই তো অধক্ষেপ পড়ছে, তাই না? তাহলে হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতার কি কনসেপ্টটা বুঝছো? বলো দেখি সবাই বুঝছো কিনা? জি স্যার, ওকে, বুঝছো। এবার একটা জিনিস দেবো, এটা হচ্ছে আমাদের ধরো বইয়ের তোমাদের কাছে সবার সবার কাছে হাজারিনাগ স্যারের বই আছে না? কে কোন বই ফলো করো?
যারা হাজারি নাগ স্যারের বই ফলো করো, হাজারি স্যারের বই ফলো করো, তারা আর্টিকেল নাম্বার 2.12.2 এইখানে যাবা। এইখানে গেলে কিন্তু এই প্রশ্নটার উত্তর ডিটেলসে আছে। তাই আমি এখানে তোমাকে শুধু ব্যাখ্যাটা বুঝাচ্ছি যে কেন এটা হয়। এই প্রশ্নগুলো কোথায় আসে? এই প্রশ্নগুলো আসে হচ্ছে খ, সৃজনশীলের খতে আসে। তাহলে এখন ব্যাখ্যাটা দেখো। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ফ্লোরিন এর আকার ছোট। এখন কথা হইলো যে আকার ছোট হইলে পানিতে দ্রবণীয় হবে না কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে না? তো আকার ছোট হওয়ার জন্য আমার পানির মলিকুলের সাথে ওর যে বন্ধনটা গঠন হবে, এই বন্ধনের জন্য যথেষ্ট জায়গা পায় না, যেটা ক্লোরিনের ক্ষেত্রে পায়। এই জন্য কিন্তু সরি 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 আকার, দাঁড়াও আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আরে একটু গ্লিচ হয়েছে তো। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও তো, এটা ল্যাগ করতেছে। আচ্ছা তো হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে আকার ছোট, এটা হচ্ছে 1 নাম্বার রিজন। আর আরেকটা রিজন হচ্ছে এটার হাইড্রেশন শক্তি। আমি দুইটা একবারে রিক্যাপ করে দিচ্ছি, আগে লিখে নাও। এর হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি ল্যাটিস মানে হাইড্রেশন শক্তি হচ্ছে ক্লোরিনের তুলনায় বেশি। এখন দুইটা কি জিনিস আমি এখনই বলতেছি, তুলনায় বেশি। তবে তোমরা এইখান থেকে এই যে 2.12.2 এইখান থেকে কিন্তু বের করে অবশ্যই বাসায় সেটা লিখবা সুন্দর করে। এগুলো কিন্তু ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখবা কলেজের পরীক্ষায় চলে আসছে। তো হাইড্রেশন শক্তি জিনিসটা হচ্ছে পানির সাথে যুক্ত হওয়া শক্তি, পানির সাথে যুক্ত হওয়ার শক্তি, পানির সাথে যুক্ত হওয়ার শক্তি। ঠিক আছে? তাহলে যার পানির সাথে যুক্ত হওয়ার শক্তি বেশি থাকবে সেই পানিতে দ্রবণীয় হবে, এটাই তো স্বাভাবিক। আর যার শক্তি কম থাকবে সে পানিতে অদ্রবণীয় হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? এটা সুন্দর করে লিখতে পারবা তো? আচ্ছা, আর এটা হচ্ছে এই এই আর্টিকেল থেকে পড়বা, তারপরে না বুঝলে তো পরের ক্লাসে আমি আসি। আচ্ছা, এবার দেখো PbCl2 আবার ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে। এবার আবার ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। তো দেখো এইখানে আমাকে কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি কি এর আগের স্লাইডে তো দেখেই ফেললা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি, ল্যাটিস শক্তিটা হচ্ছে নিজেদের মধ্যেই যুক্ত থাকা শক্তি, নিজেদের মধ্যেই। নিজেদের মধ্যে বলতে তো বুঝতেই পারছো, এটা তো কখনো তো আমাদের যে কোনো কিছু একক অণু আকারে থাকে না, আমাদের সেটা বেশ কয়েকটা অণু একসাথেই থাকে, এমনই তো সব সময় আমরা দেখতে পাই। তো নিজেদের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে আমার শক্তিটা একসাথে থাকার, নিজেদের মধ্যে যুক্ত থাকাটাই হচ্ছে ল্যাটিস শক্তি। আর হাইড্রেশন শক্তি হচ্ছে পানির সাথে যুক্ত থাকা, পানির সাথে যুক্ত হওয়ার শক্তি। তাহলে ঠান্ডা পানিতে কি হয় আর গরম পানিতে কি হয় সেটা দেখি। ঠান্ডা পানিতে, ঠান্ডা পানিতে আমার এটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করতেছি আর এটাকে এল দ্বারা প্রকাশ করতেছি। ঠান্ডা পানিতে আমার ল্যাটিস শক্তিটা হাইড্রেশন শক্তির থেকে বড় থাকে। এই জন্য হয় কি, আমাদের সেটা আহ দ্রবণীয় হইতে পারে না। মানে এরা নিজেদের মধ্যে বেশি যুক্ত থাকতে চায়, পানির সাথে যুক্ত হওয়ার শক্তি ওদের কাছে যথেষ্ট থাকে না। কিন্তু যখনই আমি পানিটা গরম করে এর অণুগুলাকে এক্সাইটেড করে দিব, তখন হয় কি, হাইড্রেশন শক্তিটা আবার ল্যাটিস শক্তির তুলনায় বেশি হয়। অর্থাৎ নিজেদের মধ্যে যে যুক্ত থাকার শক্তিটা ছিল সেটা কমে যায়, আর পানির সাথে যুক্ত হওয়ার শক্তিটা বেড়ে যায়। এই জন্যই কিন্তু গরম পানিতে এটা দ্রবণীয় হয় কিন্তু ঠান্ডা পানিতে হয় না। এটাও কিন্তু হাজারি নাকসারের বইয়ে আছে, সেখান থেকে অবশ্যই সুন্দর করে ব্যাখ্যাটা পড়ে নিবা। ঠিক আছে, বোঝা গেছে তো? এবার আসো আমরা অল্প কিছু আয়ন শনাক্তকরণ শিখবো। অল্প কিছু, আজকে কি অল্প কিছু আয়ন শনাক্তকরণ দেখব, পরের ক্লাসে কিছু সব দেখব। এভাবে করে আমাদের সামনে আগাবো। আচ্ছা, তাহলে আছে কপার 2+।
তো প্রথমত আমরা দেখব যে কি কি দিয়ে কি কি আয়ন শনাক্তকরণ করা হয়। তো কপার 2+ শনাক্তকরণের জন্য আমাকে প্রথম ধরো যে কপার 2+ তো আর ডিরেক্ট এভাবে থাকবে না, কোনো একটা যৌগ হয়েই থাকবে। তো আমরা ধরতে পারি সেটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেট থেকে কিন্তু আমরা কপার 2+ আয়ন পেয়ে থাকি। তাহলে এটা এখন আমরা করি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথম আমার যে শনাক্তকরণটা সেটা হবে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। প্রথম শনাক্তকরণটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে শনাক্তকরণটা যদি আমরা করি, প্রথমে আমাকে করতে হবে এই কপার 2+ এর একটা যৌগের সাথে, অবশ্যই সেটা অ্যাকুয়াস হইতে হবে, এর সাথে আমাকে অ্যাড করতে হবে এই যে ক্ষারটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দুর্বল ক্ষার আমরা অ্যাড করে দিলাম। এইখান থেকে যে আমার উৎপাদটা আসবে সেটা হবে হচ্ছে আমার ক্ষারকীয় কপার সালফেট। সেটা সংকেতটা হবে কপার সালফেট, এর সাথে যুক্ত থাকবে কপার হাইড্রোক্সাইড। এটার নাম কি বললাম? এইটার নাম বললাম হচ্ছে ক্ষারকীয় কপার সালফেট। লিখে নাও, এই নামগুলো কিন্তু কাজে লাগবে। আর আয়ন শনাক্তকরণ থেকে তোমার কলেজের পরীক্ষা এবং এইচএসসি তে ইনশাআল্লাহ অবশ্যই একটা আসবেই। তাহলে এটার নাম হচ্ছে ক্ষারকীয় কপার সালফেট। ফাইন। এরপরে আমার যোগ হইল সেটা হচ্ছে অ্যামোনিয়াম, মানে এই যে আমার জাস্ট উৎপাদগুলো আমি বিক্রিয়াটা আর কি কমপ্লিট করতেছি। অ্যামোনিয়াম সালফেট, এটাও অবশ্যই অ্যাকুয়াস হবে। তো এটা দ্বারা আমরা কি করলাম? এখন আমরা এইখান থেকে যে কপার ক্ষারকীয় কপার সালফেটটা পাইছি, এইখানে আমাদের আবার ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করতে হবে। মানে আমরা এইখানে যে উৎপাদটা পাইছি এইটাতে আমাদের আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি করতে হবে? অ্যাড করতে হবে। জিনিসটা পাত্রে একবারই হয়ে যায়, কিন্তু আমাদের খাতায় দেখানোর জন্য দুইবার করতে হবে, মানে মাঝের স্টেপটাও দেখাইতে হবে। এখন আমরা পাবো হচ্ছে টেট্রা অ্যামিন কপার 2 সালফেট, যেটা রং হবে গাঢ় নীল। তাহলে কি পাবো? কপার, অ্যামোনিয়া থাকবে 4টা, এই জন্যই কিন্তু টেট্রা অ্যামিন কপার 2 সালফেট, 2 সালফেট। এটার নামটা লিখে নাও, টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। এটার রং কি হবে? এইটার রং হবে হচ্ছে গাঢ় নীল। এই যে গাঢ় নীল রংটা দেখে আমি বুঝতে পারবো যে এখানে আমার কপার 2+ আয়ন আছে। আর এইখানের সাথে আমাদের কি উৎপন্ন হবে? কিছু পানি উৎপন্ন হবে। শেষ। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে এভাবে করে কিন্তু আমাদের সব আয়ন শনাক্তকরণ করতে হয়। বোঝা গেছে?